আমি রাহুল। জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছি আমি। আমি রাহুল। হাতেও বেশি সময় নেই আমার, তাই কল দিলাম মিষ্টিকে। জয় গণিতে মাস্টার্স কমপ্লিট করে একটা সরকারি কলেজে চাকরি পায়। জয় কোনো ক্লাসে গ্যাপ দেয় নাই, আর পড়ালেখায়ও খুব ভালো ছিল, তাই পিছনে ফিরে তাকাতে হয় না। মাস্টার্স কমপ্লিট করার পরপরই চাকরির সন্ধান পেয়ে যায়। আর জয় দেখতে অনেক সুন্দর। জয়ের একটা হাসিতে অনেক মেয়ের ঘুম হারাম করে দিতে পারে। কলেজের প্রিন্সিপাল সাহেব জয়কে নিয়ে ক্লাসে প্রবেশ করে। উনি তোমাদের গণিত টিচার মিস্টার জয় চৌধুরী। আজ থেকে জয় স্যারই তোমাদের নিয়মিত ক্লাস নেবে। তখন সব ছাত্রছাত্রীরা সালাম দেয়। সেদিনের মতো জয় ক্লাসে সবার সাথে পরিচিত হয়। পরের দিন জয় ক্লাস নেওয়ার সময় একটা মেয়ে আসে। মেয়েটা একটু মডার্ন ড্রেসে আসে। মেয়েটি স্যারের থেকে অনুমতি না নিয়ে ক্লাসে প্রবেশ করে। এই মেয়ে দাঁড়াও। এটা বলার পর মেয়েটি দাঁড়ালো। নাম কি? আমার। এখানে দাঁড়া করাইছি কাকে? আমাকে? তাহলে তোমাকে না বলে কাকে বলছি? আমার নাম রিহা। ক্লাসরুমে যে প্রবেশ করছো কারো থেকে অনুমতি নিছো? না। অনুমতি নিতে হয় কি না? তাহলে অনুমতি নিলা না কেন? সরি। নেক্সটে যেন না হয়। ওকে। ক্লাস শেষ হওয়ার পর ওই তোরা এইভাবে হাসছিস কেন? সবাই কান খুলে শুনুন, আমাদের রিহা আজকেই প্রথম কাউকে সরি বলছে। বলে বলছি তোদের কিছু হয়েছে? এই, অন্য কোনো কারণ আছে নাকি? কি কারণ? মানে ওই সব আর কি। আরে তোরা কি পাগল নাকি? এই প্রথম ওনার ক্লাস করছি আর তোরা এইসব ফালতু কথা বলছিস কেন? তোদের কিন্তু ভালো মানাবে। এখন কি বাসার দিকে যাবি? হ্যাঁ চল। রিহা বাসায় গিয়ে খেয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে, স্নিগ্ধা যা বলেছে তাহলে খারাপ কি? সাদারে দেখতে তো হেব্বি লাগে। এমন সময় রিহার বাবা রিয়ার রুমে প্রবেশ করে। পড়ালেখা কেমন চলছে? জি বাবা ভালো, কিন্তু ম্যাথটাতে একটু সমস্যা। সেটা তো নতুন না। কলেজে নাকি ম্যাথের নতুন টিচার আসছে? হ্যাঁ। তাহলে ওখানে প্রাইভেট পড়। বাবা আমি এত মানুষের সাথে পড়তে পারি না, তুমি বরং স্যারকে বলো আমাদের বাসায় এসে পড়িয়ে যেতে। ওকে, আমি বলবো। রিহার বাবা কলেজের সভাপতি, তাই কলেজে কখন কি হচ্ছে না হচ্ছে সবই তার জানা। পরের দিন রিহা কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাসে জয়কে দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খায়। আজ জয়কে নীল শার্টের সাথে কালো প্যান্টে অনেক সুন্দর লাগতেছে। ক্লাস শেষে বের হয়ে স্নিগ্ধাকে বলে, দোস্ত। বল। জয় স্যারকে কেমন লাগে রে? জয় স্যারকে তো অনেক সুন্দর লাগে। কি ব্যাপার? ব্যাপার একটা। সেটা কি? ক্রাশ। মানে তুই ক্রাশ খাইছস? তোর সাথে খাপে খাপ মিলবে। এর জন্যই তো বাড়িতে নিয়ে যাবো। মানে স্যার আমাকে এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিবে। ওহ। ওকে দোস্ত, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রাতে জয় রিহাদের বাসায় এসে নক করার পর রিহার দরজা খুলে জয়কে সালাম দেয়। তোমার বাবা কোথায়? জি স্যার, আপনি এখানে বসেন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। ওকে। বাবা স্যার আসছে। ওকে, তুই তোর রুমে গিয়ে বস। আচ্ছা। রিহার বাবা আর জয় 5-7 মিনিট কথা বলার পরে জয় আর রিহার বাবা রুমে প্রবেশ করে। জয়, রিহা ম্যাথে দুর্বল। আমি আশা করি সেটা তুমি শেষ করে দিবে। ইনশাল্লাহ আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। ওকে, তাহলে এখন থেকেই শুরু করো। ওকে। রিহাকে ম্যাথের কয়েকটা সূত্র দিয়ে সেদিনের মতো জয় চলে আসে। পরের দিন এই সূত্রগুলো মুখস্থ করছো? হ্যাঁ। বলো। রিহা সবগুলো ঠিকঠাক ভাবে বলল। জয় রিহাকে অঙ্ক বোঝানোর সময় রিহা ইচ্ছে করে টেবিলের নিচে পায়ে পা লাগায়। জয় সেটা বুঝতে পেরে পাটা দূরে সরিয়ে নেয়। জয় তখন রিহার দিকে তাকায়। রিহা চোখ টিপ মারে। এই বেয়াদব মেয়ে, এসব কি শুরু করছো? আমার যা মন চায় তা করব, তাতে তোমার কি? আমাকে তুমি করে বলতেছো কোন সাহসে? এটাও মন চাইছে। একটা থাপ্পড় দিলে সব ভূত চলে যাবে। থাপ্পড় দিলে সবাইকে বলবো তুমি আমার গায়ে হাত দিছো। দাঁড়াও, তোমার বাবার কাছে বিচার দিচ্ছি। বিচার তো আমি দিব। কি? হ্যাঁ, বলে রিহা জয়ের গালে ঠোঁটে
স্পর্শ দিয়ে দেয়। আর এসব কি শুরু করছো? করবই তো। তোমার বাবার কাছে কিন্তু সত্যি সত্যি বলে দিব। আমি আমার ভাইকে যা বলি সব বিশ্বাস করে। তো আপনি কি বোকা নাকি? আমি যদি ভাইয়াকে বলি যে আপনি আমার সাথে উল্টাপাল্টা করছেন, তাহলে কি হবে বুঝতে পারছেন তো? আমি তো উল্টাপাল্টা করি নাই। কিন্তু বলে দিলে আপনার চাকরিটা চলে যেতে পারে, আর চাকরি না গেলেও ট্রান্সফার করে বান্দরবনের কোনো কলেজে পাঠানোর ব্যবস্থা করব। আমার কাছ থেকে কি চাও সেটা বলো। আমি আপনার সাথে যা মন চায় করব, আপনি কোনো কিছু বলতে পারবেন না। আমি একটা ছেলে, তুমি আমার সাথে যা মন চায় তাই কেন করবা? ভালোবাসি বলে। ফাইজলামি করতেছো? ফাইজলামি করব কেন? আমি এখন গেলাম বলে জয় রুম থেকে বের হয়ে যায়। এই স্যার, কোথায় যাচ্ছেন? আচ্ছা যান, কালকে ক্লাসে দেখা হবে বলে মুচকি হাসি দেয়। পরের দিন জয় ক্লাস করাচ্ছে, তখন রিয়া চোখে চোখ পড়ায় সাথে সাথে চোখ টিপ মারে। তখন জয় ঘাবড়ে যায়। জয় ভাবে এখানে কিছু বলা যাবে না, তাহলে আবার মান সম্মান যাবে, চাকরিটাও। আর এখন চাকরি পাওয়া মুখের কথা নয়, তাই কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হবে। রিহা আবার ভাবনা ছেদ ঘটিয়ে সবার আড়ালে ফ্লাইং কিস ছড়ে। জয় তখন রেগে গিয়ে, এই মেয়ে দাঁড়াও। আমি? হ্যাঁ। বলো এতক্ষণ কি পড়াইছি? রিহা তখন চুপ হয়ে আছে। বলো কি পড়াইছি? মনে নাই। মনে থাকবে কেন? মন তো অন্য জায়গায় দিয়ে রাখো। বেঞ্চে উঠে কানে ধরে দাঁড়াও। তখন সবাই জয়ের দিকে আর রিহার দিকে অবাক হয়ে তাকায়, কেননা এখন পর্যন্ত কোনো স্যার কোনো ছাত্রছাত্রীকে এভাবে শাস্তি দেয় নাই। রিহা তখন নাক মুখ লাল হয়ে যায়। বলছি না দাঁড়াতে। তখন রিয়া আস্তে আস্তে বেঞ্চে উঠে দাঁড়ায়। কানে ধরো। তখন রিয়া কান্না করে দেয়। কানে ধরো বলছি। রিয়া কান্না ধরে শব্দ করে ঠোঁট ভেঙে কান্না করে দেয়। এইভাবে কতক্ষণ রাখার পরে বসায়। ক্লাস শেষ হওয়ার পর রিহার বান্ধবীরা ছাড়া সবাই ক্লাসরুম ত্যাগ করে। রিহা, মন খারাপ করিস না। দোস্ত, জয় স্যার একটু তুই ও জানিস, আর জেনেও ক্লাসে মনোযোগ দিস নেই। গতকাল তো আর আরেকজনকে কান ধরে দাঁড় করিয়ে রাখছে। আয় বাসায় চল। আমার ভালো লাগছে না। আরে চল তো। বলে রিহাকে জোর করে ক্লাসরুম থেকে বাইরে করে নিয়ে যায়। বাসায় যাওয়ার পর রিহা ভাবতেছে, এখন থেকে আমি ওরে মজা বোঝাবো। ও তো এসব পছন্দ করে না, দেখবো এখন থেকে কতটুকু সহ্য করতে পারে। রাতে রিহাদের বাসায় আসতে একটু দেরি হলো জয়ের। এত দেরি করে আসলেন কেন? জ্যাম ছিল। জ্যাম নাকি ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা? জ্যাম ছিল বলছি না। কিভাবে বিশ্বাস করব? এটা তুমি জানো। এর থেকে যেন দেরি না হয় বলে রিহার রুমে নিয়ে যায়। পড়ানোর সময় কাজগুলো করছো? হ্যাঁ। দেখি। এই যে এখানে সব করছি। খাতা দেখার পর গুড। তখন জয় নতুন অধ্যায় নিয়ে পড়ানো শুরু করছে, আর রিহা টেবিলের নিচ দিয়ে দু পা দিয়ে জয়ের পায়ের উপর পা ফেলে রেখেছে। পা সরাও। আমার শীত লাগে। তাহলে আমি কি করব? ফ্লোরের চেয়ে আপনার পাটা বেশ গরম। কি? হ্যাঁ। বলে আবার চোখ টিপ মারে। এই ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? আজ ক্লাসের কথা কি এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমি অতীত বেশি মনে রাখি না। ও। জয় তখন পাগুলো সরিয়ে নেওয়ার সাথে সাথে রিহা বসা থেকে হালকা উঠে জয়ের ঠোঁটে চুমু দেয়। এই মেয়ে সব কি হচ্ছে? যা হওয়ার তা হচ্ছেই। একটা মেয়ে এত বেহাইয়া হয় কিভাবে? এমনিতেই। জানা ছিল না? এখন জেনে নিন। এই অঙ্কগুলো কালকে সমাধান করে রাখবে। এত সকাল সকাল কেন চলে যাচ্ছেন? আজ একটু কাজ আছে। কি কাজ? রেস্টুরেন্টে কেউ একজনের সাথে দেখা করব। সেটা কে? তোমাকে বলতে হবে না। বলতে হবে না, বলবো না। ছেলে নাকি মেয়ে? ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মেয়ে হলে খুব খারাপ হবে। কি হবে? হাত পা ভেঙে রুমে বসিয়ে রাখবো। মুখ বন্ধ করেন, দুর্গন্ধ আসছে। কি? হ্যাঁ, আর শোনেন, যদি মেয়ে না হয় তাহলে সত্যি সত্যি খারাপ হবে। তখন জয় রেগে রুম থেকে বের হয়ে যায়। জয়ের মুখে কোনো দুর্গন্ধ নয়, কিন্তু এমন হাসি দেখলে রিহার বেশি আকর্ষণ করতে পারে, তাই রিহার মুখ বন্ধ করে রাখতে বলে। আর জয় রেস্টুরেন্টে দেখা করবে তার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড শুভর সাথে।
জয় রুম থেকে বের হয়ে ভাবতে থাকে যে একটা মেয়ে কেমন পাগল হলে এমন করতে পারে। ওর ব্যবহারগুলো জয়ের কাছে পুরুষের মতো মনে হচ্ছে, কেননা যেভাবে কথায় কথায় কিস করে তাতে জয় বাধা না দিলে জয়েরও প্রবলেম হতে পারে। রিহা রাতে খেয়ে শুয়ে শুয়ে টেডি বিয়ারকে জড়িয়ে ধরছে, ভাবছে যদি জয় আমার পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। জয় থাকলে এখন অনেক শক্ত করে জড়িয়ে ধরতাম আর তার উপরে উঠে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখতাম, কিস করতে করতে তাকে মাতাল করে দিতাম। এসব ভাবতে ভাবতে এক সময় রিহা শরীর শিরশির করে ওঠে। তখন রিয়া টেডি বিয়ারটাকে জড়ে ধরে ঘুমের রাজ্যে ভ্রমণ করে। জয় অনেকদিন পর পুরনো বন্ধুকে পেয়ে অনেক খুশি। দোস্ত, এখন কি প্রেম করবি নাকি সারা জীবন সিঙ্গেল লাইফ কাটাবি? জানি না, ভাবছিলাম পড়ালেখার পরে প্রেম করে একটা লক্ষ্মী মেয়ে ঘরে উঠাবো, কিন্তু তার আর পারবো কই। কেন দোস্ত? আরে একটা ছাত্রী আমাকে খুব প্যারা দিচ্ছে। কেমন প্যারা? এখনো পর্যন্ত 8-10টা কিস করে ফেলছে। তাহলে তো হয়ে গেছে। কি ভাবি? মানে আমরা ভাবি পেয়ে গেছি। ওই শালা চুপ থাক। ওকে, মেয়েটা কিন্তু খারাপ না। আবার আচ্ছা আচ্ছা, সরি। শুভর সাথে আজকে অনেকদিন পরে দেখা হলো, অনেক ভালো লাগলো আজকে। জয়ের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় কলেজের রাস্তা রিহার পাশ হয়ে হাঁটছে। স্যার কেমন আছেন? ভালো। এটা বলার পর রিহা জয়কে চোখ টিপ দিয়ে হাসি দিয়ে ক্লাসরুমে ঢুকেছে। জয় ক্লাসে প্রবেশ করার পর সবাই বাড়ি কাজ দেখায়। যখন রিহার কাছে যায় তখন রিয়া দাঁড়িয়ে খাতাটা জয়ের দিকে এগিয়ে দেয় আর আস্তে আস্তে বলে, বাসায় যেয়ে নাও, তারপর মজা দেখাবো। জয়ের রাগ হচ্ছে, কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে কিছু বলতে পারছে না। জয় ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে যায়। রিহা কলেজ শেষ করার পর বাসায় যায়। খাওয়া দাওয়া করার পর, মা, পড়ালেখা এখন কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালো। মন দিয়ে পড়ো, আর কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে বলবা। ওকে। জয় আসার পর, কালকে তো খুব মজা করলেন। মানে বোঝেন না? কি? কালকে কোনো মেয়ের সাথে দেখা করেছেন? ছেলের সাথে দেখা করছি। মিথ্যা। মিথ্যা হলে মিথ্যা, এখন অঙ্কের সমাধান দেখাও। পারবো না। তোমার আব্বুর কাছে বিচার দিব? আমিও দিব। আমি কি করলাম? কিছু করো নাই, কিন্তু আবার অনেক কিছু করছো। এসব কথার মানে কি? মানে অনেক কিছু। তোমার মতো দুধের বাচ্চা এসব বুঝবে না। তখন জয় এসব কথা শুনে হেসে দেয়। হাসো কেন? দুধের বাচ্চা আমি নাকি তুমি? তুমি? ও, তাহলে তুমি এখনো মেয়ের পেটেই আছো? না, আমি আমার বরের সামনে আছি। বরকে? তুমি। আমার জিএফ আছে। সব মিথ্যা। তখন জয় তার মোবাইল থেকে তার ছোট বোনের বান্ধবীর পিক দেখিয়ে বলে, দেখো এটা আমার জিএফ এবং ওর সাথে আমার বিয়ে পাকা হয়ে আছে। তখন রিয়া জয়কে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। এই ছাড়ো। না, ছাড়বো না। আমি অন্যের স্বামী। রিয়া জয়ের ঠোঁটে ঠোঁট মিলে দেয়। কিস করার পর, এই শরীরে আমি ছাড়া কেউ যদি ভাগ বসাতে আসে তাহলে খুব খারাপ হবে। কি খারাপ করবে তুমি? ওই মেয়েকে মেরে ফেলবো বলে। জয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তখন ওর বাবার রুমে ঢোকে। এসব কাণ্ড কারখানা দেখে রিহার বাবার মাথায় খারাপ হয়ে যায় কথা। জয়, এসব কি? আঙ্কেল, এটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন। রিহা, এসব কি হচ্ছে? বাবা, আমি জয়কে ভালোবাসি। জয় তোমার কি লাগে? স্যার। তাহলে স্যারকে তুমি করে বলার সাহস কে দিয়েছে? রিহা চুপ হয়ে আছে। তখন রিহার বাবা জয়কে বলে, জয় এখন তুমি বাসায় যাও। তখন জয় রুম থেকে বের হয়ে যায়। রিহা, আমি তোমাকে দিয়ে এসব আশা করি নাই। বাবা, আমাকে ছাড়া বাঁচবো না। চুপ করো। আদর করি বলে কি মনে করো শাসন করতে পারি না? রুম থেকে কিন্তু বের হতে দিব না। বাবা, আমি জয়কে। কথা শেষ হতে না হতে রিহার বাবা রিহার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। রিয়া এমনটা আশা করে নাই যে তার বাবা তাকে থাপ্পড় দিবে। থাপ্পড় দেওয়ার পর রিহার বাবার রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। রিহার বাবা রুম থেকে বের হওয়ার পর রিহা একটু শব্দ করে কান্না করে দেয়। সকালে কলেজে যাওয়ার মুড নাই, কিন্তু তখন রিহার বাবা রিহার রুমে আসে। রিহার বাবাকে দেখে অপর পাশ হয়ে শুয়ে পড়ে।
মা, আমি জানি তুই খুব রাগ করেছিস, কিন্তু কি করব বল। একটা বাবা যদি দেখে একটা মেয়ে একটা ছেলের সাথে এমন করতেছে, তাহলে কি সে কন্ট্রোলে থাকতে পারবে বল? বাবা আমার ভালো লাগছে না, এখন যাও। রাগ করেছিস? না, মা মরার পর থেকে রাগ অভিমান সব ভুলে গেছি। এসব কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। এই কথা শুনে রিহার বাবার চোখ ভিজে যায়। রিহার বাবার কথা শুনে রিহা বুঝতে পারে ওর বাবা কান্না করতেছে। তখন রিহা শোয়া থেকে উঠে ওর বাবাকে জড়িয়ে ধরে। রিহার বাবা রিহাকে বুঝিয়ে শুনে কলেজে পাঠায়। কলেজে গিয়ে দেখে রিহা ক্লাসে বসে আছে। ওই, তোর মন খারাপ নাকি? না। তাহলে এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? এমনি। বল, কি কারণে মন খারাপ? আরে কিছু না তো। আঙ্কেল কিছু বলেছে? না। তাহলে এভাবে মুখ ফুলিয়ে রাখছিস কেন? ওই দেখ ক্লাসে স্যার আসছে, এখন চুপ কর, না হলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবে। জয় ক্লাসে প্রবেশ করার পর জয় ক্লাসের সবার চোখে ফাঁকি দিয়ে রিহার চোখের ভাষা প্রশ্ন করে। এরা তখন ভাবে, শালা তোরে আমি মজা দেখামো, আমাকে থাপ্পড় মারিয়ে এখন চোখ দিয়ে ইশারা দিস, এখন থেকে বুঝামো তোরে আমি কি জিনিস। সবাই সবার কাজ বের করো। সবাই আনছে, কিন্তু রিহা বাড়ির কাজ করতে পারে নাই। এখন জয় এসে দাঁড় করে। কেন করো নাই? শরীর অসুস্থ ছিল। 2টা অঙ্ক করতে তেমন বেশি কষ্ট করতে হয় না। এই বলে জয় বলে যে 10 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকো। রিয়া কোনো কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। আজকে বাসায় বাবা নেই, দেখবো জয় আজ কি করে সহ্য করতে পারে। একটু পরে জয় রিহাদের বাসায় নক করে। রিহা দরজা খুলে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে এসে জয়কে পেছন থেকে জড়িয়ে ধরে। এই মেয়ে, এসব কি করছো? কি করছি? জড়িয়ে ধরছো কেন? মন চাইছে তাই। মন চাইলে কি ধরতে হবে নাকি? মনের চাওয়াগুলো পূরণ করতে হয়, না হলে মনটা বদদোয়া দেয়। কি? হ্যাঁ। এই কথা আমি জীবনেও শুনি নাই। শোনো নাই, এখন শোনো। ওয়ার্ল্ডে তোমার মতো জিনিস একটাই আছে মনে হয়, এর বেশি বানাই নাই। এই কথা বলছো কেন? কালকে এত বড় একটা থাপ্পড় খাইছো, আর আজকে আবার শুরু করছো? থাপ্পড় তো আমার বাবা দিছে, পারলে তুমি দাও, এখনই বিয়ে করে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। জয় মনে মনে বলে, এটা আমি ভালো করে জানি, না হলে তোরে এতক্ষণ থাপটিয়ে দাঁতগুলো ফেলে দিতাম। কি হলো, মেয়েদের মতো দাঁড়িয়ে আছেন কেন? এটা বলাতে জয় আবার জ্ঞান শূন্যর মতো হয়ে যায়। স্যার। কি? লাভ ইউ আমার লক্ষ্মী স্যার। বলে ঠোঁটে কিস করে। ভালো হচ্ছে না কিন্তু। আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। এমন করলে আমি আর আসবো না। না আসলে চাকরিটা খেয়ে দেব। জয় পরিস্থিতি খারাপ, তাই কিছু বলতে পারছে না। এই শোনো, আমরা হানিমুন কোথায় করব? ওগান্ডাতে। কি? তোমার রুচি এত খারাপ? আরে রুচি খারাপ না। তাহলে এসব বলো কেন? কি বললে? উগান্ডার কথা বললা কেন? ভালো লাগছে তাই। ভালো লাগছে না তাই না? এই বলে রিহা জয়ের শার্টের কলার ধরে কাছে এনে ছোটে চুমু খায়। চুমু খাওয়া মাত্র দরজার নক করার আওয়াজ আসে। এই রে, বাবা আসছে বলে দৌড় দিয়ে দরজা খুলে দেয়। জয় আসছে? হ্যাঁ। ওকে পড়ানোর পরে বলিস আমাদের সাথে ডিনার করে যেতে। ওকে বাবা, আজকে তোমার বউয়ের হাতে রান্না খেয়ে যাবা। মানে? আমি রান্না করছি তো তাই। তো বউ কোথা থেকে আসলো? বউ কোথায় থেকে আসলো মানে? এই আমি তোমার কে? তুমি আমার ছাত্রী। ছাত্রী আবার বউও? না। হ্যাঁ, যদি না স্বীকার করো তাহলে খারাপ হবে। কি খারাপ করবা? নারী নির্যাতন মামলা দিয়ে আমাদের বাড়িতে ঘর জামাই হিসাবে নিয়ে আসবো। রিয়া তখন উঠে জয়ের কোলে গিয়ে নাকে নাক লাগিয়ে। এই তুমি এভাবে হাসো কেন? জানো না এভাবে হাসলে আমি ঠিক থাকতে পারি না, তবুও হাসো। বলে ঠোঁটে কিস করে। রিহা, তুমি একটা মেয়ে, তোমার ইজ্জতের অনেক দাম, সেটা কেন তুমি বুঝতে চাও না? কি বুঝবো? বিয়ের আগে সব ভালো না। তাহলে আমাকে বিয়ে করে নাও। না, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করে নাও না জয়, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তোমাকে আমি আমার পাশে চাই। প্লিজ জয়, আমাকে বিয়ে করে নাও না। রিহা, আমি যাচ্ছি। বলে রিহাকে কোল থেকে জোর করে উঠিয়ে বসা থেকে উঠে টেবিল থেকে মোবাইল নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তোমাকে ডাকছে। কে? বাবা। কেন?
তোমার শ্বশুর বলবে যে তোমার বউয়ের হাতের রান্না খেয়ে যেতে, বলে মুচকে হাসি দেয়। আবার যাও, বাবা বসে আছে তোমার জন্য। 9টার দিকে জয়কে নিয়ে রিহা আর রিহার বাবা ডিনার করে। খাবার খাওয়ার পরে জয়, কলেজের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। আর রিহার? হ্যাঁ আগের থেকে ভালো, আশা করি এবার ম্যাথে ভালো করবে। আচ্ছা শোনো, তুমি কি রুম ভাড়া করে থাকো? হ্যাঁ। তুমি কয়টা টিউশনি করাও? 2টা। ও, ওইটা ছেড়ে দাও আর আমাদের বাসায় এসে পড়ো। কারণ রিহাকে এক সাবজেক্টে পাশ করালে হবে না, সব বিষয় ভালো করতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, টাকার কোনো সমস্যা নাই, বাড়িতে থেকে কলেজ করবা আর রিহার পড়াগুলো দেখিয়ে দিবা। ওকে আঙ্কেল। ওকে। আড়াল থেকে এসব শুনে তো রিয়া আরো খুশি হয়ে যায়। রিয়া ভাবে, শালারে এখন থেকে সামনে পাবো সব সময়। কত ভালো হয়েছে বাবা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এসব ভাবতে ভাবতে রিহার বাবা ডাক দিয়ে বলে দরজা আটকে দিতে। তখন রিয়া দরজা আটকে দিয়ে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে উকি মেরে জয়কে আরেকবার দেখে নেয়। 2 দিন পর জয়ের বাসা চেঞ্জ করে রিহাদের বাসায় ওঠে। রিয়া জয়কে সবসময় কাছে দেখতে পারবে এটা ভেবে রিহার মুখে হাসি ফুটে ওঠে। জয় সবকিছু নিয়ে আসার সময় রিহা ছাড়া বাসায় কেউ নেই। এই, তুমি নিচে থেকে সবকিছু এনে রাখো, আমি গুছিয়ে দিচ্ছি। ওকে, তোমার কাজ করতে হবে না। স্বামীর কাজ বউ না করলে কে করবে শুনি? আরে সবসময় এটা কেন বলো? 1000 বার বলবো, এখন নিচ থেকে বাকিগুলো নিয়ে আসো। দুজন রুমটাকে অল্প সময় গুছিয়ে ঠিকঠাক করে নেয়। থ্যাঙ্কস। কেন? এতক্ষণ কাজ করার জন্য। আমি কি কাজের মহিলা নাকি যে থ্যাঙ্কস দিতে হবে? তা না। তাহলে? আচ্ছা এখন যাও, আমি ফ্রেশ হব। ওকে। দুপুরের দিকে রিহার বাবা বাসায় এসে জয়কে দেখতে পেয়ে অনেক খুশি হয়। 3 জনে দুপুরে খাবার খেয়ে কতক্ষণ কথা বলে যে যার রুমে চলে যায়। রিয়া কতক্ষণ পরে জয়ের রুমে গিয়ে দেখে জয় চোখ বুজে আছে। তখন রিয়া আস্তে আস্তে করে জয়ের কপালে রিয়া একটা চুমু দেয়। রিয়া বুঝতে পারে জয় ঘুমিয়ে গেছে, তাই ঠোঁটে একটা চুমু খেয়ে এসে পড়ে। জয় সন্ধ্যার দিকে ছাদে যায়। ছাদে গিয়ে জয় তো অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর ফুল এখানে কিভাবে হলো। জয় তখন খুব সহজে বুঝতে পারে এগুলো রিহার যত্নে করা। আসলে মেয়েটা আসলে সব দিক দিয়ে সুন্দর, ঠিক ওর মতোই ফুলগুলো ফুটে আছে। রিহা যখন হাসে তখন গালে টোল পড়ে আর ঠুটনি নিচে তিলটা যেন হাসিটার সাথে মিশে যায়। ওরে দেখলে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। এমন সময় জয়ের ভাবনা ছেদ ঘটিয়ে রিহা ছাদে আসে। রিয়া এসে জয়ের পেছন থেকে জড়িয়ে ধরে। এ জড়িয়ে ধরলে কেন? স্বামীকে না ধরলে কাকে ধরবো? আমি তোমার স্বামী না, ছাড়ো। চিল্লানি দিলে ভালো হবে? কি? হ্যাঁ, মনে করো এখন চিল্লানি দিলাম, তারপর বাবা সহ আশেপাশের মানুষ আসবে, তারপর বলবো তুমি আমাকে জড়িয়ে ধরছো। এরপর মানুষ কি করবে জানো তো? কি করবে? ওলে আমার বাবুটি কিছু বোঝে না, ওরা এসে তোমাকে মারবে, তারপর আমার সাথে বিয়ে হয়ে যাবে। চুপ করো বলে জোর করে রিহাকে ছাড়িয়ে নিচে নেমে যায়। রিয়া এসব দেখে হেসে দেয়। রিয়া আরো কতক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নিচে নেমে আসে। জয় রুমে গিয়ে ভাবতে থাকে এটা কি ঠিক হচ্ছে? রিহা আমাকে ভালোবাসে, কিন্তু এটা কি আদৌ সম্ভব হবে? এমন প্রশ্ন নিজেকে নিজে করতে থাকে। তখন রিয়া বই খাতা নিয়ে জয়ের রুমে আসে। জয় তখন বিছানা থেকে উঠে বসে। রিয়া মুচকি হাসি এসে চোখ দিয়ে ইশারা দেয়। অঙ্কগুলো করছো? না। করো নাই কেন? এমনি। কানে ধরো। এই নেন, সবগুলো করে আনছি। তাহলে প্রথম যে না বললা? তোমার রাগে চেহারাটা ভীষণ সুন্দর। আল্লাহ জানে। কি? তুমি ছেলে না মেয়ে? তোমার কি মনে হয়? আল্লাহ জানে আর তুমি জানো। চুপ করো, না হলে কিন্তু এখনই বাংলা মুভির মতো বাঁচাও বলে চিল্লানি দেবো। পড়া শেষে খাতা ভাজানোর সময় রিয়া মাথা উঠে জয়কে কিস করবে। আজকে একটা দিলাম মাত্র, আরো বাকি আছে বলে হাসি দিয়ে রুম ত্যাগ করে। পরের দিন সকালে। দোস্ত কেমন আছিস? ভালো। তুই কেমন আছিস? ভালো। তো জয়সার নাকি তোদের বাসায় উঠছে? কেন? তাহলে তো তোর জন্য অনেক সুবিধা রে। কেন? সারাক্ষণ চোখে চোখে রাখবি। কিন্তু শালা একদম আনরোম্যান্টিক। কেন? ওরে এত জড়িয়ে ধরি, কিস করি, কিন্তু কোনো রিপ্লাই দেয় না।
তুই কিছু করিস? হ্যাঁ, কেন করব না? ও আমার স্বপ্ন। দোস্ত, আমিও জয় স্যারের কাছে প্রাইভেট পড়বো। তাহলে তোর খবর আছে। আরে তোরে রাগানোর জন্য বলছি। এখন চল। ক্লাসে জয় প্রবেশ করার পর রিহা প্রথমেই ফ্লাইং কিস করে। জয় এটা দেখে রেগে যায়। জয় রিহাকে দাঁড় করে সবার সামনে নিয়ে কান ধরতে বলে, কিন্তু রিয়া অন্য সবার মতো এখনো লজ্জাবোধ করতেছে, তাই রিয়া কানে ধরতেছে না। রুম থেকে বের হও। সরি স্যার। বলছি বের হতে, না হলে প্রিন্সিপাল স্যারকে জানাতে বাধ্য হব। তখন রিয়া কান্না চোখে কলেজের ব্যাগ নিয়ে ক্লাস থেকে বাহিরে হয়ে যায়। কলেজ শেষে জয় বাসায় যায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর সময় রিয়ার দরজা খুলে দেয়। অন্য সময় রিয়ার দরজা খুলে আশেপাশে কেউ না থাকলে জোরে ধরে, কিন্তু আজ জয়ের সাথে কোনো রকম কথা না বলে দরজা খুলে চলে যায়। জয় দরজা লাগিয়ে রুমে চলে আসে দুপুরে খাবারের সময়। স্যার আপনাকে ডাকে। জয় রিয়ার মুখ থেকে স্যার ডাক শুনে অবাক হয়, কারণ কলেজে ছাড়া রিয়া জয়কে কখনো স্যার বলে ডাকে না। যাও, আমি আসছি। জয় তখন খাবার খেয়ে আবার রুমে চলে আসে। রিয়া অন্যদিন খাবার টেবিলে পা দিয়ে পায়ে খোঁচা দেয়, কিন্তু আজকে রিয়া টেবিলের অপর প্রান্তে বসে আছে। খাবার খেয়ে রুমে চলে যায়। রাতে রিয়া জয়ের রুমে গিয়ে কাজগুলো খাতায় লিখে টেবিলের সামনে খুলে রাখছে। সবগুলো করছো? জি স্যার। জয় রিয়ার হঠাৎ এমন পরিবর্তন দেখে বারবার অবাক হয়ে যায়। জয় জানে আজকে যা করছে তা একটু বেশি করে ফেলছে, কারণ ওর তো একটা সম্মান আছে, আবার ওর বাবা কলেজের সভাপতি, তাই হয়তো খুব খারাপ লাগছে। খারাপ লাগলে লাগুক, এতে ওর শিক্ষা হবে, আর কখনো এসব করার সাহস পাবে না। কয়েকদিন পর রিয়া এখন আর জয়কে ডিস্টার্ব করে না, সবসময় আপনি আপনি বলে সম্বোধন করে। রিয়া এসএসসি টেস্ট খুব ভালো রেজাল্ট করে, ফাইনাল পরীক্ষার সামনে, তাই রিহাও পড়ালেখা মন দিয়ে করছে। জয় যেভাবে বলে ঠিক সেইভাবেই পড়ালেখা করে যাচ্ছে। এখন আর জয়ের সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলে না। রিয়া এখন আর আগের মতো হাসি খুশি থাকে না। ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আজকের রেজাল্ট দিবে, আল্লাহ জানে কি হয়। এদিকে একদিকে জয়ও এসব নিয়ে চিন্তিত হচ্ছে, অন্যদিকে রিহাও। রেজাল্ট দেওয়ার পরে সবার আগে জয় প্রথম রেজাল্টটা বের করে দেখে। রিয়া গোল্ডেন A+ পেয়ে পাশ করছে। তখন জয়ের মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে জয় রিহার বাবাকে ফোন দিয়ে রেজাল্টের কথা জানে। রিহার বাবা রেজাল্টের কথা শুনে অনেক খুশি হয়। রাতে সে সবাই একসাথে খাওয়ার পরে, কি রে মা, আজ তো খুশির একটা দিন, কিন্তু এইভাবে মন খারাপ করে রাখছিস কেন? না তো বাবা, এমনি। জয়, একমাত্র তোমার জন্য রিহার এমন একটা রেজাল্ট হয়েছে, থ্যাঙ্কস তোমাকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বলো। কিভাবে শুরু করব বুঝতেছি না। আরে বলে ফেলো। আঙ্কেল, রিহা আর আমি দুজনকে ভালোবাসি। যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি আমার মাকে এখানে আনবো আপনার সাথে কথা বলতে। ওকে, তুমি তোমার মাকে বলো একদিন আসতে। ওকে। তখন জয় রিয়ার দিকে তাকায়। রিয়ার মুখ ভেঙচি কাটার মতো, ঠোঁট বাঁকা করে রিয়ার রুমে চলে যায়। রিয়ার রুমে যাওয়ার পরে, জয়, জি কিছু বলবেন? আমার মা মরা মেয়েটাকে জীবনে কষ্ট দিতে চাইনি, সেদিন তো তোমার সামনে থাপ্পড়টা দিয়েছিলাম। রিহা সেদিন অনেক কষ্ট পাইছে। তোমরা একে অপরকে ভালোবাসো, তাই এইগুলো বলছি। রিহার মা মারা যায় যখন ওর বয়স 3 বছর। তখন আমাকে অনেকেই বলেছিল আরেকটা বিয়ে করতে, কিন্তু আমি বিয়ে করি নাই। শুধু রিহার চাঁদ মুখটা দেখে তোমাকে ছেলে হিসেবে আমারও পছন্দ, তাই আমি কোনো মতামতের সময় না নিয়ে তোমাকে ডিরেক্ট বলে দিয়েছি। বাবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আঙ্কেল, আমি আপনার কথা রাখবো। তাহলে আঙ্কেল কেন? তো কি? বাবা বলে ডাকবা এখন থেকে। ওকে বাবা। রিয়ার বাবা তখন হাসি দিয়ে ফেলে। জয় রিয়ার বাবার সাথে কথা বলে রুমে যাওয়ার পর রিয়ার রুমে ঢুকে দরজা অফ করে দেয়। জয়ের পেছন থেকে লাফ দিয়ে জয়ের কাঁধে হাতগুলো রেখে পাগল কোমরে রেখে বাচ্চাদের মতো পিছনে উঠে যায়। এ কি করছো? তুমি আমাকে ভালোবাসো? তাহলে এত কিছু করার পরও কেন রাজি হও নাই? তখন রাজি হলে তোমার রেজাল্ট আর গোল্ডেন A+ আসতো না, তখন আসতো 4 বিষয় ফেল। রিয়া জয়ের কানে কামড় দিয়ে, এখন থেকে সব পুষিয়ে দিব। এভাবে কামড়াতে হয়? বাবু ব্যথা পাও? না।
পিঠে একটা কিল দেয়। তাহলে বলো কেন? এই বলে রিয়া পিঠ থেকে নেমে জয়ের সামনে দাঁড়ায়। তখন জয় রিয়ার দুগালে 2 হাত রেখে ঠোঁটে কিস করে। রিয়া তখন শিহরিত হয়ে জয়কে শক্ত করে জড়ে ধরে। এই হুম। এখন রুমে যাও। না। না মানে? আমার রুম তো এখন থেকে এটাই। বিয়ে কিন্তু এখনো হয় নাই। বিয়ে না হলে কি হয়েছে, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। কয়দিন পর থেকে থাইকো কেমন? এখনই থাকতে ইচ্ছে করতেছে। বাচ্চা মেয়েরা তো ইচ্ছে থাকতে নেই। আমি বাচ্চা? হুম। বেশি ভালো হবে না কিন্তু। কি করবা? তখন তো স্যার ছিলেন, এর জন্য আমাকে অনেক শাস্তি দিছেন। এখন কি হবেন মনে আছে? তো কি করবা? আমাকে মারলে ভাতের সাথে বিষ মিশায় মেরে ফেলবো। আচ্ছা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকো। রুমে গিয়ে তোমার সাথে ফোনে কথা বলবো। আচ্ছা বইলো, এখন যাও। রিয়া তখন রিয়ার রুমে যায়। জয় তখন দরজা আটকে শুয়ে পড়ে। কতক্ষণ পরে রিয়া ফোন দেয়। ফোনে প্রায় সারা রাত কথা বলে রাত পার করে। কয়েকদিন পরে জয়ের মা এসে রিহার বাবার সাথে কথা বলে বিয়ে পাকা করে। আজকে রিহা আর জয়ের বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে দোস্ত, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দোস্তি। জয় শুভর সাথে কথা শেষ করে রাত 12টার দিকে রুমে ঢোকে। জয় রুমে প্রবেশ করার সাথে সাথে মুসলিম রীতি অনুযায়ী রিহা জয়কে সালাম করে। রিহা। হ্যাঁ বলো। মেকআপ আমার কাছে কেমন জানি লাগতেছে, তুই মেকআপগুলো ধুয়ে আসবা? কেন? মেকআপে তোমার চেহারার মায়াটা কেটে গেছে, তোমাকে মেকআপ ছাড়া এর থেকে বেশি সুন্দর লাগে। আচ্ছা। সাথে নামাজের ওযু করে আসবা। ওকে। দুজন ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে রিহাকে কোলে করে নিয়ে খাটে রাখে। রিয়া খাটে রাখার পরে রিহা জয়ের গলা হাত দিয়ে জড়ে ধরে অনেকক্ষণ কিস করে। এখন কি ছাড়বা? না, ছাড়তে ইচ্ছে করে না। পাঞ্জাবিটা খুলে নেই। দাও, আমি খুলে দিচ্ছি। বলে রিয়া জয়ের পাঞ্জাবি খুলে মেঝেতে ফেলে দিয়ে জয় তখন রিয়াকে জড়ে ধরে গলায় কিস করে। রিয়া শিহরিত হয়ে জয়কে শরীরের শক্তিতে জয়কে জড়ে ধরে। রিয়া তখন নিচে শুয়ে। আমি আনরোমান্টিক? কে বলছে? তুমি কার সাথে বলছো? স্নিগ্ধা তোমাকে বলছে। তুমি ওকে কেন এসব বলছো? তুমি তো আনরোমান্টিকই। আমি আনরোমান্টিক তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে রিয়াকে জড়ে ধরে। আরো শুনতে হবে, আর শুনলে বেশ খারাপ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আশিক যখন সংসার গড়ার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে, ঠিক তখনই ওর স্ত্রী প্রিয়াঙ্কা ব্যস্ত খালাতো ভাইয়ের সাথে পরকীয়াতে। আশিকের সাথে সম্পর্ক করে প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে, অর্থাৎ সহজ বাংলায় যাকে বলে প্রেম করে বিয়ে। ইদানিং আশিক লক্ষ্য করছে প্রিয়াঙ্কা কেমন বিদঘুটে আচরণ করছে তার সাথে। ভারী চিন্তিত হলো ছেলেটা, প্রিয়াঙ্কাকে প্রচণ্ড ভালোবাসে কিনা, মেয়েটার কোনো রকম অসুবিধা হলে নিজে কি দোষী মনে হবে। রাতে পাশাপাশি শুয়ে থাকলেও একে অপরের প্রতি আকর্ষণ নেই, যেন অপরিচিত কেউ। বহুক্ষণ পর আশিক বলল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না তো, হঠাৎ এমন কথা বললে কেন? কেমন যেন মনমরা দেখাচ্ছে, যেন প্রাণ নেই ধরে। ছেলেটার কথায় হু হু করে হেসে উঠল প্রিয়াঙ্কা। কিছুটা কাছে এসে আশিকের বুকে মাথা রাখলো। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাটুকু আইসক্রিমের মতো গলে যেতে শুরু করেছে। প্রিয়াঙ্কা ঠিক আছে শুনেই ভেতরটা ভালো লাগছে। আজকাল মন্দা যাচ্ছে আশিকের ভাগ্য। এই যে একটু আগেও লস করে আসলো। অফিস থেকে ফেরার পথে কখন যে মানি ব্যাগটা পড়ে গেছে কে জানে। বেশ অনেকগুলো টাকা ছিল ব্যাগে। ঘামাক্ত শরীর নিয়ে দরজায় কলিং চেপে যাচ্ছে, কিন্তু প্রিয়াঙ্কার কোনো নাম গন্ধই নেই। এবার বেশ বিরক্ত হলো আশিক। প্রিয়াঙ্কার নাম্বারে কল করে দেখলো কল বিজি দেখাচ্ছে। আশ্চর্য হলো বেশ, এই অসময়ে কার সাথে কথা বলছে প্রিয়াঙ্কা। কিছুক্ষণ পর নিজ ভাবনায় লজ্জিত হলো, হবে হয়তো কোনো বান্ধবী। মিনিট খানিক দাঁড়িয়ে থেকে আবার কলিং বাজালো। এবার দরজা খুললো প্রিয়াঙ্কা। রোজ হাতের ব্যাগটা তুলে নেয় প্রিয়াঙ্কা, তবে আজ দরজা খুলেই লাপাত্তা। আশিক বিষয়টা গায়ে মাখলো না। সোফায় বসে শার্টের 2 বোতাম খুলে নিয়ে হাওয়া মাখাতে লাগলো। শরীরটা ক্লান্ত আর নিস্তেজ, বেশ দখল গেল আজ। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, এক গ্লাস পানি দাও তো। মিনিট অতিবাহিত হলো, তবে পানি এলো না। আশিক নিজেই টেবিল থেকে পানি নিয়ে পান করলো। গ্রোগাসে খাবার খাচ্ছে প্রিয়াঙ্কা, যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে লেট হয়ে যাচ্ছে। আশিক পানি এগিয়ে দিয়ে বলল, ধীরে খাবার খাও,
এমনভাবে খাচ্ছ যেন এখনই কোনো রাজকার্য সম্পূর্ণ করতে হবে, না হলেই ফাঁসি। কথাটা রসিকতার ছলে বলতো, কে জানতো প্রিয়াঙ্কা চটে যাবে। খাবার ফেলে রেখেই চলে গেল মেয়েটা। খাবারের গায়ে আঁকিবুকি করতে লাগলো আশিক। সামান্যতম রসিকতায় কেউ এভাবে চটে যায়? জানলার কাছে বসে ফোন স্ক্রল করছে প্রিয়াঙ্কা। আশিকের রুম দেখে যেন বিরক্ত হলো। বিষয়টা স্পষ্ট লক্ষ্য করলো আশিক। তুমি রাগ করেছ? না। সত্যি আমি বুঝিনি রসিকতাটা খারাপ লাগবে তোমার। সরি, খুব সরি। ফুচকা খাবে? এনে দিব? এই যাও তো, এখন তেল দিবে না একদম, আমার ভালো লাগে না। আশিক ব্যথিত হলো। সত্যি খুব অন্যায় হয়ে গেছে। এভাবে রসিকতা দেখানো ঠিক হয়নি ওর। মাথা ঠিক থাকে না একদম। কি যে হলো। চা খেতে বেশ পছন্দ করে প্রিয়াঙ্কা। চায়ের সাথে যেন আত্মিক সম্পর্ক রয়েছে ওর। আশিক স্থির করছে আজ বেশ রসালো আয়োজন করবে। দোকান থেকে পাও ভাজি আর সিঙ্গারা এনেছে, সাথে নিজ হাতে করেছে গরম গরম চা। স্বাদটা খুব ভালো না হলেও খারাপ হয়নি তেমন। বারান্দায় বসে হেসে হেসে ফোনে কথা বলছিল প্রিয়াঙ্কা। আশিকের আগমন ভালো লাগেনি বোধ হয়। চোখ মুখ কুচকে নিলেও সহজে। আশিক ঠোঁটটা প্রসারিত করে বলল, চা বানিয়েছি, সাথে গরম গরম সিঙ্গারা আর পাও ভাজি। কোথায়? টেবিলে রেখেছি। আচ্ছা আসো। মন ভালো হয়ে গেল আশিকের। যাক, বোটের রাগ অভিমান ভেঙেছে। তবে একসাথে বসে চা পান করলো দুজনই। সাথে কিছু খুশ গল্পও হলো। দুজনই যেন সুন্দর হাসি খুশি কপুত কপুতি। সময়টা বেশ ভালোই গেল। প্রিয়াঙ্কার রাগ কমে যাওয়ার পর বেশ কয়েকটা দিন দুজনের মাঝে মনোমালিন্য হলো না, বরং সুখকর কিছু সময় অতিবাহিত করলো। মাঝে আশিককে এড়িয়ে গেল। প্রিয়াঙ্কা এখন আশিকের যত্ন নিচ্ছে খুব, ঠিক আগের মতোই হাসি খুশি। প্রিয়াঙ্কা রান্না করছিল, ফোনটা বেজে চলছে অবিরত। আশিকের অফ ডে আজ, তবে বাসায় কিছু কাজ করছে। রান্নাঘর থেকে হাঁক ছেড়ে থাকলো প্রিয়াঙ্কা। ফোনটা দাও তো আশিক। কিছু সময় পর ফোন এনে দিল আশিক। আননোন নাম্বার থেকে আশিক বলল, আননোন নাম্বার? চট করে আশিকের থেকে ফোনটা নিয়ে নিল প্রিয়াঙ্কা, যেন কোনো গুরুত্বপূর্ণ কল। আশিকের মুখের ভঙ্গিমা বুঝতে পেরে প্রিয়াঙ্কা বলল, না মানে কে ফোন করলো দেখি। দেখো। প্রিয়াঙ্কা হাসফাস করছে, বারবার বাঁকা হাসি দিচ্ছে। আশিক যেন ওর কাজে বিমূঢ়। কি হলো, কলটা রিসিভ করছো না কেন? না মানে করছি, এই তো করছি। কল রিসিভ হলো, তবে হ্যালো বলতে বেশ অনেকটা সময় নিল প্রিয়াঙ্কা। গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না। প্রিয়াঙ্কার দিকে ইশারা করলো আশিক, অর্থাৎ কে কল করেছে। প্রিয়াঙ্কা বোকা হাসি দিয়ে বলল, হ্যালো। হ্যালো, কে? ওপাশ থেকে কি বললো জানা নেই, তবে কল কেটে দিল প্রিয়াঙ্কা। আশিকের দিকে তাকিয়ে বলল, রং নাম্বার। ফোনের ব্যাটারি যাওয়ার টুং করে শব্দ হলো। প্রিয়াঙ্কা ফোন চার্জ দিতে গেল। আশিকের তখনই ঠাই দাঁড়িয়ে কিচেনে। কেন জানি ঠিকঠাক হজম হচ্ছে না। হয়তো রং নাম্বারই হবে। মাস খানিক পর প্রথম বিবাহ বার্ষিকী আশিক বেশ উত্তেজিত। 3 বছর রিলেশন করার পর ওদের ভালোবাসা বৈধতা পেয়েছে। কজন পরে নিজের ভালোবাসাকে পূর্ণতা দেবে। ওরা পেরেছে, আর ওদের ভালোবাসাও সফল। খুব বেশি কাঠঘর পোড়াতে হয়নি ওদের। আশিকের পরিবার থেকে বিয়ের প্রস্তাব রেখেছিল প্রিয়াঙ্কার বাড়িতে। সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছিল, তবে মনে ভয় ছিল যদি পরিবার রিজেক্ট করে। তবে শেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। খুশিতে সেদিন দুজনেই কেঁদে উঠেছিল। প্রিয়াঙ্কা বরাবরই খুব সুন্দর, তবে আজকাল আরও সুন্দর মনে হয় ওকে। শুনেছিল বাচ্চা হওয়ার আগ মুহূর্তে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। তবে প্রিয়াঙ্কা কি মা হতে চলেছে? তা কি করে হয়? তবে হলে মন্দ হয় না। আশিক বেশ কিছুদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করার চিন্তাই আছে। প্রিয়াঙ্কাকে বলতে প্রিয়াঙ্কা চোখ গরম করে তাকালো। আদুরে কণ্ঠে আশিক বলল, একটা বেবি হলে ভালোই তো হবে। 1 বছর হয়নি আমাদের বিয়ে। তো আবার কি, আমাদের বয়সও খুব বেশি নয়, সেক্ষেত্রে অনেকটা সময় আছে। এখন বলো আমাদের বিবাহবার্ষিকীর প্ল্যান কি? প্ল্যান করিনি এখনো। আনরোম্যান্টিক হাজব্যান্ড, বউকে সারপ্রাইজ করতে হয়, বোঝো না? বিগলিত হাসলো আশিক। প্রিয়াঙ্কাকে পেছন থেকে জড়িয়ে ধরে কথায় মায়া ঢেলে ক্ষমা চাইল। তাতে বেশ আনন্দিত হলো প্রিয়াঙ্কা। একটু একটু করে এগিয়ে টুপ করে গালে চুমু খেলো। এত দ্রুত ঘটলো যে বুঝতে পারলো না আশিক। কয়েক সেকেন্ড থম মেরে থেকে হেসে উঠল, বলল, কাজটা ঠিক হলো না প্রিয়াঙ্কা, একদমই ঠিক হলো না। আমার সাথে দুষ্টমি না। দুজনের হাসি মজার মাঝে থাকা সংসারটা মিথ্যেতে করা তা কে জানতো। টেবিলের ফটো ফ্রেমটাতে একে অপরের দিকে তাকিয়ে আছে আশিক প্রিয়াঙ্কা।
তারই পাশে পড়ে আছে প্রিয়াঙ্কার ফোন। অন্য রুমে হাসি খুশিতে মেতে আছে আশিক প্রিয়াঙ্কা, আর এদিকে ফোন বেজে চলছে সেই অচেনা নাম্বারে। এখন প্রশ্ন, কে জিতবে তবে? বেশ জমকালোভাবে বিবাহবার্ষিকী উদযাপন করলো আশিক প্রিয়াঙ্কা। মেয়েটার ভালোবাসে আশিক নিজের সব থেকে লাকি মনে করে। হাসি মজা আর খুনসুটি দিয়ে একসাথে ডিনার করে বাসায় আসলো দুজনেই। আশিকের ইচ্ছে ছিল প্রিয়াঙ্কাকে বড় কিছু একটা গিফট দেওয়া, তবে টাকা ছিল না বেশি। সেটা দীর্ঘ শ্বাস ফেলে পাশ ফিরতে দেখলো প্রিয়াঙ্কা ফোনে মুখ গুজে আছে। আশিক বলতো, আজকেও ফোন? তোমাকে তো সময় দিয়েছি তাই না? কেমন কথা এটা, সময় দিয়েছো মানে? প্রিয়াঙ্কা পাশ ফিরে তাকায়। আশিকের চোখ মুখ কেমন বিরক্ত। এই দৃশ্য দেখে খেপে যায় প্রিয়াঙ্কা। মুনাফার সাথে কথা কাটাকাটি হয়। আশিক হতবাক প্রায়। কি এমন বলেছে যে এমন আচরণ করতে হবে? প্রিয়াঙ্কা অন্য রুমে চলে গেল। আশিক পিছু ডাকলো, শুনলো না। প্রিয়াঙ্কা মন খারাপ করে দিয়েছে ভেবে বড্ড খারাপ লাগলো আশিকের। অন্য রুমে গিয়ে প্রিয়াঙ্কার হাত ধরে বলল, সরি প্রিয়াঙ্কা, আসলে আমি একটু বেশি বলে ফেলেছি। আসো ওই রুমে চলো। এই যাও তো, ভালো লাগছে না আমার। প্লিজ প্রিয়াঙ্কা। বললাম তো যাও। দেখো প্রিয়াঙ্কা, আমি আর এমন করব না। ধপ করেই শোয়া থেকে উঠে বসলো প্রিয়াঙ্কা। চোখ থেকে জ্বলন্ত আগুন বের হচ্ছে যেন। আশিক এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। প্রিয়াঙ্কা বলল, আর একবার এমন করলে ডিভোর্স দিয়ে দিব আমি, কথাটা মাথায় রেখো। প্রিয়াঙ্কা মুখ থেকে এমন কথা শুনে বুকের ভেতর ছেদ করে উঠল। আশিকের দোপা পিছিয়ে গেল ও। প্রিয়াঙ্কা তখনও ফুসফুস করছে। আশিক অনুভব করলো এক বিশাল ঝড় প্রিয়াঙ্কার দিকে এগোতে গিয়েও পারলো না এগোতে। সারা রাত ঘুম হয়নি আশিকের। কাল রাতের ঘটনা ওকে এলোমেলো করে দিয়েছে। ভালো লাগছে না কিছুই। আশিক কতবার পাশের রুমে উকি দিয়েছে তার কোনো হিসেবেই নেই। বুকটা কেমন শূন্যতে ভরে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হলো প্রিয়াঙ্কা। একটা কথাও বললো না আশিকের সাথে, অথচ রোজ কত কি করতো। আশিক নিজে এগিয়ে গেল প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা কিছু বললো না। আশিক কান ধরে বলতো, সরি প্রিয়াঙ্কা, আর এমনটা হবে না, প্লিজ মাফ করে দাও। এই ছোট্ট শব্দটি কতটা বিরক্তি আছে তাই স্পষ্ট অনুভব হলো আশিকের। প্রিয়াঙ্কা এখন হালকা হালকা কথা বলছে, তবে স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। আশিক ঠিক করলো অফিস থেকে ফেরার পথে ফুল নিয়ে আসবে। নাস্তা করে বেরিয়ে পড়লো আশিক। প্রতিদিনের মতো কর্মবিরতিতে ফোন করার অনুরোধ করলো না প্রিয়াঙ্কা। বিষয়টা ব্যথিত করলো আশিককে, তবে ভেতর থেকে একটা শান্তি অনুভব করলো। প্রিয়াঙ্কা তার সাথে কথা তো বলছে। অফিস শেষ মাঝপথে এসে পড়েছে, ঠিক তখনই মনে পড়লো ফুলের কথা। জিভ কাটলো আশিক। কি ভুলটাই না হলো। ক্লান্ত শরীর ঠেলে হাঁটা পথেই ফুলের দোকানে গেল। কিছু ফুল নিয়ে বাসায় ফিরল। দরজা খুলে ফুলগুলো দেখে কোনো প্রতিক্রিয়া করলো না প্রিয়াঙ্কা, যার ফলে মন খারাপ হলো ওর। খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নিও। আচ্ছা প্রিয়াঙ্কা, ফুলগুলো এনেছিলাম। ফুলগুলো হাতে নিল প্রিয়াঙ্কা। মুখের ভঙ্গিমা বোঝা যাচ্ছে না। ফুলগুলোতে তাকিয়ে থেকে তাচ্ছিল মাখা হাসি দিয়ে বলল, এসব ঢং আমার পছন্দ নয়। বউয়ের জন্য ফুল আনাকে ঢং বলল প্রিয়াঙ্কা। এটা কি সত্যি ঢং? আশ্চর্য হয়ে গেল আশিকের মন। বুকে হাত বুলিয়ে হাত মুখ ধুতে গেল। মুখের পানির ঝাপটা দিয়ে আয়নাতে তাকাতেই নিজের অসহায় অনুভব করলো। কেমন যেন গোমট পরিবেশ, ঠিক যেন প্রলয়ঙ্কারী ঝড় আসার পূর্বের স্তব্ধতা। 7 দিন পর রাতের খাবার খাওয়ার সময় ও সবটা স্বাভাবিক ছিল আশিকের কাছে, তবে এখন সবটা এলোমেলো লাগছে। একটু আগে প্রিয়াঙ্কা এসে জানালো ডিভোর্স চাই ওর। বিষয়টা কতটা বাজে অনুভূতি দিল তা কেবলমাত্র সেই জানে। প্রথম থেকে এই বিষয়টাকে মজা ভেবেছিল আশিক, তবে এখন উল্টো মনে হচ্ছে। খুব চেঁচাচ্ছে প্রিয়াঙ্কা, বলছে থাকবে না এই সংসারে, কিছু নেই এখানে, তাই এক্ষুনি ডিভোর্স চাই। মুনাফ আবারও অসহায় হাসি দিয়ে বলল, মজা করছো রাইট? আমি সিরিয়াস। তুমি কি করে এমনটা বলতে পারো প্রিয়াঙ্কা? আমরা ভালোবেসে বিয়ে করেছি। ভুল করেছি আমি। প্রিয়াঙ্কা, আমার কোনো দোষ থাকলে বলো, আমি সব ঠিক করে দিব। বললাম তো ডিভোর্স চাই আমার। কথা শেষ করে চলে গেল প্রিয়াঙ্কা। মুনাফ মেঝেতে বসে পড়ল। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। সত্যি কি নিষ্ঠুর প্রেম! প্রিয়াঙ্কার কথা শুনে প্রিয়াঙ্কার মা অবাক হলেন। মেয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। তাতে যেন আগুনে ঘি ঢালার মতো তেতো উঠল। প্রিয়াঙ্কা বলল, আমি থাকবো না বলেছি তো, থাকবো না। আমার ডিভোর্স লাগবে, আর সেটা যত দ্রুত সম্ভব। কেন ডিভোর্স দিবি তুই? আশিককে তুই ভালোবেসে বিয়ে করেছিস। ভুল করেছি।
এখন সেই ভুলের মাসুল দিব আমি। মোনাফ চোখের পানি মুছে বলল। আরেকবার ভাবা যায় না? না, ভাবা যায় না। দু পরিবার স্তব্ধ, কে কি বলবে যেন ভাষা খুঁজে পাচ্ছে না। এক পাশে বসে পাগলামো করতে লাগলো প্রিয়াঙ্কা, যেন আশিকের সাথে থাকলে এক্ষুনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। আশিকের মা কাঁদছেন, ছেলের বউ এমনটা কেন করছেন ঠিক অনুধাবন করতে পারলেন না তিনি। বারবার আশিককে দোষারোপ দিয়ে বলছেন বৌমার কাছে ক্ষমা চা। আশিক নিজের ভুল বুঝতে পারল না, তবুও বারবার ক্ষমা চাইল সবার সম্মুখে। তবে প্রিয়াঙ্কা নারাজ, তার ডিভোর্স চাই। দুই পরিবার মিটিংয়ে বসলো। আশিকের অবস্থা ভালো না। সবাই যখন বলল কি করবে তুমি, তখন হাউমাউ করে কেঁদে দিল ছেলেটা। বুকটা শূন্য হয়ে যাচ্ছে ওর। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। প্রিয়াঙ্কাকে বোঝাতে লাগলেন সবাই। প্রিয়াঙ্কা কর্কশ কণ্ঠে বলল, ও যদি ডিভোর্স না পায় তো আমি বিষ পান করে আত্মহত্যা করব। উপস্থিত থাকা সকালে কিছুটা ঘাবড়ে গেলেন, কারণ প্রিয়াঙ্কা কয়েকবার উঠে গেল রুমের দরজা দিতে। আশিক হতভাগ, কি এমন দোষ? গ্রামের সবাই স্থির হয়েছে এক স্থানে। প্রিয়াঙ্কার গ্রামের বড় বড় ব্যক্তিরা আর আশিকের গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিচার করবেন। প্রিয়াঙ্কাকে আনা হলো। আশিক আগে থেকেই সেখানে বসেছিল। প্রিয়াঙ্কার দিকে মায়ের দৃষ্টিতে তাকালো, তবে প্রিয়াঙ্কার চোখ মুখে তাচ্ছিল্য। চেয়ারম্যান বলতেন, তোমরা তো ভালোবেসে বিয়ে করেছো, তাহলে এখন ডিভোর্স কেন চাও? কারণ আমি ভুল করেছি, ওর সাথে থাকতে চাই না আমি। আর তুমি? আশিককে উদ্দেশ্য করে কথাটা বললেন চেয়ারম্যান। কয়েক ফালি দীর্ঘশ্বাস ফেলে আশিক বলল, আমি ডিভোর্স চাই না। কথাটা বলা মাত্র কোমর থেকে ছোট ছুরি বের করে রিফা বলল, ডিভোর্স না পেলে আমি এই মুহূর্তে আমার হাতের রক কেটে ফেলবো। সকালে আতঙ্কগ্রস্ত কয়েকজন মহিলা প্রিয়াঙ্কার থেকে ছুরি নিয়ে এলেন। ইতিমধ্যে চেয়ারম্যান বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। তিনি বুঝে গেছেন এদের ডিভোর্স না হলে রক্তারক্তি হবেই। আশিক নিজেও এখন সিদ্ধান্ত নিয়েছে প্রিয়াঙ্কার যা চাইবে তাই হবে, তবে ভেতরটা চাইছে না সেটা। চেয়ারম্যান সবার জন্য আলোচনা করে বললেন, এভাবে তো সংসার হবে না, কত ভেজাল হচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই। তাছাড়া কাউকে সংসার করার জন্য জোরাজুরি করার অধিকারও আমাদের নেই। এখন সিদ্ধান্ত হলো দুইজনকে ডিভোর্স করে দেওয়া। প্রিয়াঙ্কার ঠোঁটের কোণে হাসি, আর আশিকের চোখের কান্ডিসে জল। মিথ্যে ভালোবাসার মায়ে পড়ে বিসর্জন দিচ্ছে মূল্যবান অস্ত্র জল। ডিভোর্সের দিন প্রচণ্ড কান্না পাচ্ছে আশিকের, অথচ প্রিয়াঙ্কা মুখে লেগে আছে 32 দাঁতের হাসি। আশিক নিজের ভালোবাসা রক্ষার্থে শেষবারের মতো এগিয়ে যায় এক ব্যর্থ চেষ্টায়। প্রিয়াঙ্কার হাত দুটো বুকে চেপে ধরে বলে, প্রিয়াঙ্কা, আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? আমি তোমাকে খুব ভালোবাসি। কি আছে তোর? না আছে টাকা আর না দেখতে ভালো। কথাটা কতটা অপমানজনক তা বলার বাহিরে। আশিকের রাগ হলো খুব, নিজের প্রতি আর প্রিয়াঙ্কার প্রতি। ইচ্ছে হলো প্রিয়াঙ্কাকে সাথে নিয়েই মরে যেতে। হাজারো কষ্ট নিয়ে আশিক বলল, জামাই হারালে জামাই পাবা, তবে এই যে আমি আশিক নামক মানুষটাকে আর পাবা না। ভালো থেকো, ভালোবাসার মানুষ হিসেবে এটাই চাইব। তবে প্রতারণার জন্য আমার অভিশাপ রইল, কখনো সুখী হবা না তুমি। টাকা থাকলে সুখের অভাব হয় না, টাকা দিলেই সুখ কিনতে পারবো। প্রিয়াঙ্কার কথাতে তাচ্ছিল্য হাসলো আশিক। কষ্ট হচ্ছে খুব, তবে ভাগ্য যে ওর সাথেই নেই। আফসোস, ভুল মানুষকে ভালোবেসেছে ও। ডিভোর্স পেপারে সাইন করার পূর্বে আশিক বলল, আল্লাহ যেন তোমার আগে আমার মরণ না দেয়, আমি যেন তোমার পতন দেখে তারপরই মরতে পারি। এখন আমি 30 লাখ টাকার মালিক। ম্যাডাম ডাকবি, বুঝছিস? ম্যাডাম ডাকবি, ফকিন্নির বাচ্চা। আরে বেঈমান, আমি 30 বিঘা জমির মালিক, কম করে হলেও 2 কোটি টাকার মালিক। তুই বুঝলি না সেটা? ওটা তো তোর মা বাবার জমি, তোর কিছুই নেই। বেঈমান, যা চলে যা তুই, চাই না তোর মিথ্যে ভালোবাসা। তাচ্ছিল্য হাসলো প্রিয়াঙ্কা। ওর দিকে তাকিয়ে রইল আশিক। তবে প্রিয়াঙ্কা কি করে 30 লক্ষ টাকার মালিক কথাটার মানে বুঝতে পারল না। ডিভোর্স পেপারে চোখ রেখে আরেকবার তাকালো প্রিয়াঙ্কার দিকে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি লেগে আছে। আশিক অনুভব করলো এই হাসির মাঝে লুকিয়ে থাকা মিথ্যে অভিনয়। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে স্নান করে দিল পেপারে। বিচ্ছেদ ঠেকানোর কোনো উপায় আর রইল না ওর। যে প্রিয়াঙ্কা ওর মাথা বুকে রেখে ঘুমাতো, সেই প্রিয়াঙ্কা আজ পরনারীতে পরিণত হলো। এক সাইন কতটা মূল্যবান। বাসা ফিরে দরজা লাগিয়ে কান্না করলো আশিক। পুরো ঘরময় ছড়িয়ে আছে প্রিয়াঙ্কার স্মৃতি, ভালোবাসার কত শত মিষ্টি কাহিনী, অথচ এগুলো সব নাকি মিথ্যে। পাশে টেবিলে থাকা সেই ফটো ফ্রেমটা বুকে নিয়ে চিৎকার করে উঠল। ক্রন্দারত অবস্থাতেই বলতে লাগলো, কেন এমনটা করলে তুমি? কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলে?
আশিকের কষ্ট চোখে দেখা যায় না। ছেলেটা এইভাবে প্রতারিত হবে তার সকলের কল্পনার অতীত ছিল। ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল সকল বন্ধুরা। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারোরই। তবে একটা কথা সত্য, নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো সকলেই। নিষ্ঠুর সেই ঘটনা। খাবার পড়ে আছে, তবে খাবার মুখে তুলল না আশিক। চোখের নিচে লেপ্টে আছে শুকিয়ে যাওয়া পানি। সারা রাত অবিরত কান্না করছে। কত শত পাগলামি করলো কাল রাতে। ভাবনার মাঝে চোখ যায় টেবিলের এক কোণে থাকা ফোনটার দিকে। কাল যাওয়ার পরে ফোনটা বেডে ছুঁড়ে রেখেছিল প্রিয়াঙ্কা, কারণ এটা আশিকের দেওয়া উপহার ছিল। অনেক কিছু মাথায় আটকে আছে। প্রিয়াঙ্কা কেন করলো এমন? হঠাৎ করে মনে পড়লো অচেনা নাম্বার থেকে আসা কলগুলোর কথা। কেউ যেন বুকটা ভারী হতে শুরু করলো। ক্লান্ত শরীর ঠেলে এগিয়ে গেল সেখানে। ফোনে হাত নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো। অচেনা নাম্বার থেকে অনেক কল রয়েছে, তবে কি সেই ব্যক্তি এই অচেনা নাম্বারের অধিকারী? পর মুহূর্তে মনে পড়লো ফোনে অটো কল রেকর্ডার রয়েছে। আননোন নাম্বারটার কল চেক করবে, ঠিক তখনই আরেকটা কল আসে। এটা প্রিয়াঙ্কার খালাতো বোন সুমায়ের নাম্বার। কল রিসিভ করে আশিক। ঠিক তখনই উপাস থেকে গড় করে সুমায়া বলল, কি রে, ভাইয়ার ফোন রিসিভ করছিস না কেন? তোদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো বাধা নেই আর। হ্যালো, কথা বল প্রিয়াঙ্কা। কি রে, কথা বল। আশিক কল কেটে দেয়। ওর মস্তিষ্ক কেমন এলোমেলো। সুমায়ের নাম্বারটি চেক করে প্রথমে হাতটা কাঁপছে, তবুও কানে হেডফোন গুঁজে দেয়। কেমন আছিস প্রিয়াঙ্কা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ভাইয়া দেশে এসেছে, আজ দেখা করবি? আমি দেখা করে কি করব? আমার তো বিয়ে হয়েই গেছে। ভাইয়া তোকে এখনো ভালোবাসে প্রিয়াঙ্কা। আমি অনেক সুখে আছি সুমাইয়া। ওর দেখার ইচ্ছে হলে আমাদের বাসায় আসতে বলিস। আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ধোকা দিতে পারবো না। শোন প্রিয়াঙ্কা, আশিকের কি আছে? না আছে টাকা পয়সা, আর না দেখতেও ভালো। আমার ভাইয়ার সব আছে। প্রিয়াঙ্কা দীর্ঘশ্বাস শোনা গেল। কয়েক সেকেন্ড পর প্রিয়াঙ্কা বলল, তা ঠিক, তবে আশিক তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? ওর কি হবে তাহলে? শোন, তুই আশিকের আগে আমার ভাইয়ের সাথে রিলেশন করতি, হঠাৎ ব্রেকআপ হয়েছে। তোর জন্য ভাইয়া দুবাই চলে গিয়েছিল, আর এটা তুই ভালো করেই জানিস। জানি তোর ভাইয়া আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু এখন আর সম্ভব না রে। আশিক নিষ্পলক তাকিয়ে। তার মানে সুমায়ের ভাইয়ের সাথে প্রিয়াঙ্কার রিলেশন ছিল আগে। আগ্রহ হলো ওর, সবটা জানার আগ্রহ। তারপর আবার একটা কল। 10 নভেম্বর কলটা এসেছিল, আর এটা সেই আননোন নাম্বারের কল। রেকর্ডটা অন করলো আশিক। ওপাশ থেকে একটি ভরাট পুরুষালী কণ্ঠে বলল, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছো তুমি? মায়ের বাড়ি। কেন? ওকে, আসছি আমি। তোমাদের বাসায় যেতে 10 মিনিট লাগবে আমার। ওকে, আসো তাড়াতাড়ি, আমি ঘুমিয়ে পড়বো। ওকে যান, আসছি। আশিক বুঝতে পারলো প্রিয়াঙ্কার সাথে ওর খালাতো ভাই অর্থাৎ শারিকের সম্পর্ক রয়েছে। চোখ দুটোর আগে ঘৃণায় কেমন করে উঠল। এখন আর নিজের প্রতি রাগ হচ্ছে না, বরং ঘৃণা হচ্ছে এমন এক মেয়েকে ভালোবাসার জন্য। আরও অনেকগুলো কল রয়েছে, সেগুলো অন করলো আশিক। ছেলেটির কণ্ঠ। ছেলেটি, জান, এতদিন পর তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। শোনো, তোমার স্বামীকে ডিভোর্স দাও, তোমার নামে 30 লাখ টাকা জমা দিব। ডিভোর্স দিব, তবে টাকাটা ডিভোর্সের আগেই দিবা আমাকে। আচ্ছা ঠিক আছে, কালকে গেই আমি আর সুমাইয়া ব্যাংকে গিয়ে তোমার নামে টাকা ট্রান্সফার করব। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে জান। ওকে জান, গুড নাইট। রাগে দুঃখে ফোনটা আছাড় মেরে দিল আশিক। এত বড় প্রতারণা! ভেতরটা ঘৃণায় ভরে গেল ওর। না চাইতেও মুখ দিয়ে বাজে ভাষা চলে এলো। মিথ্যে ভালোবাসায় ডুবেছিল ও। 1 মাস পর হঠাৎ করে এই রাস্তাতে প্রিয়াঙ্কা মায়ের সাথে দেখা হলো আশিকের। আশিক কি বলবে বুঝতে পারল না। প্রিয়াঙ্কার মা বললেন, কেমন আছো বাবা? জি ভালো আছি মা, আপনি কেমন আছেন? ভালো আছি। জানো বাবা, প্রিয়াঙ্কা কি হয়েছে? না, ওর সাথে তো কথা বলা বন্ধ করে দিয়েছি আমি। প্রিয়াঙ্কার জামাই ওর মেরে হসপিটালে ভর্তি করে দুবাই চলে গেছে, আর ওর শ্বশুর শাশুড়ি অনেক অত্যাচার করেছে ওকে। ভদ্রমহিলার কথায় তীব্র হতাশা আর করুণ ব্যথা। আশিক বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মোনাজাত কবুল করেছেন। আল্লাহ, ওনার কাছে লাখ লাখ শুক্রিয়া। এইটা কেমন কথা বললে বাবা? ও না আগে তোমার বউ ছিল? মা, আপনি তো সবটাই জানেন। আজ আমি প্রায় 3 কোটি টাকার মালিক। আমার বাবা আমার নামে সব লিখে দিয়েছেন। আর প্রিয়াঙ্কার মাত্র 30 লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেল।
নেক্সট টাইম ওর কথা আমাকে আর বলিয়েন না প্লিজ। আশিকের কথা মাথা নিচু করে নিলেন তিনি। মেয়ের কর্মকাণ্ড সকলের কাছে ধিক্কার পেয়েছেন, আর আশিক তো স্বয়ং ভুক্তভোগী। মলিন মুখে বলতেন, আচ্ছা বাবা, ভালো থেকো। জি মা। বিদায় জানিয়ে চলে এলো আশিক। আজ বহুদিন পর চোখ মুখে তৃপ্তির হাসি। সেই হাসির মানে একটাই, মিথ্যে তোর ভালোবাসা, মিথ্যে তোর পতন। একজন ভাইয়া পেজের ইনবক্সে এসে নিজের জীবনের এই কাহিনীটা শেয়ার করে বললেন, যাতে এই গল্প আঁকড়ে প্রকাশ করি আমি। সম্পূর্ণ সত্য ঘটনা থেকে তৈরি এই গল্প। আমার একটাই কথা, দয়া করে এমন করবেন না কেউ, সে নারী হোক কিংবা সে পুরুষই হোক। আমি রাহুল, হাতেও বেশি সময় নেই আমার, তাই কল দিলাম মিষ্টিকে। মিষ্টি হলো আমার এক্স গার্লফ্রেন্ড। আমি জান্নাতুল তাজরিয়া মিষ্টি। আমি বাংলাদেশের নামকরা একজন ডাক্তার। একদিন আমি আমার চেম্বারে বসে কাজ করছিলাম, হঠাৎ করে আমার ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম আমার প্রাক্তন প্রেমিক রাহুলের ফোন। ফোনটা রিসিভ করার কোনো ইচ্ছে ছিল না, কেন জানি রিসিভ করলাম। ওপাশ থেকে বলল, কেমন আছো? প্রচণ্ড ভালো থাকা যাকে বলে, আমিও প্রচণ্ড ভালো আছি। আচ্ছা, ফ্রি আছো তুমি? হাতে একটু কাজ আছে। ফ্রি হয়ে কল দিতে পারবে? চেষ্টা করব বলে ফোন রেখে দেই। আমি কাজে যেন মন দিতে পারছি না। হঠাৎ করে রাহুল কেন আমায় কল দিল? আমার সাথে তো ওর সব কিছু শেষ, তাহলে কি জন্য কল দিল? আচ্ছা, কথা বলার সময় ওর গলাটা কেমন যেন লাগছিল। ধুর, আমি এত চিন্তা করছি কেন? সব শেষ তো আমার সাথে রাহুলের। মিষ্টি যাক এতদিনে অনেক শক্ত হতে পেরেছে, এইটাই তো আমি চেয়েছিলাম। কিছু সময় পর মিষ্টি আমায় কল দিয়ে কল ওয়েটিং পায়। আমি তখন আমার ডাক্তারের সাথে কথা বলছিলাম। আমি তখন কল ব্যাক করলাম। নতুন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে বুঝি? আমি মিষ্টির কথা শুনে হাসলাম। হাসছো? আচ্ছা, কি জন্য কল করেছো বলো? নিজের মনের সাথে অনেক লড়াই করেও তোমায় ফোন দিতে হলো। আমায় কিছু টাকা দিতে পারবে? তোর লজ্জা করে না আমার কাছে টাকা খুঁজতে? শালা ফাউল, তুই তোর জিএফ নিয়ে ঘুরবি আর আমার কাছে টাকা যেতে লজ্জা করে না? আসলে তোদের মতো রাস্তার ছেলে ছোট লোকরা টাকার জন্য যা খুশি করতে পারে। নিজেকে আর কত ছোট করবি? তোর প্রতি যে আমার সামান্য সম্মানটা ছিল সেটা শেষ করিস না। সরি। বুঝতে পারলাম রাহুল কান্না করছে। আমার এরকম করে বলা তো ঠিক হয়নি। রাহুলকে রাস্তার ছেলে আর ছোট লোক বলা আমার ঠিক হয়নি। আচ্ছা, রাহুলের কি সত্যি টাকা প্রয়োজন? আজ 1 বছর পর আমার সাথে যোগাযোগ করবে কেন? অতীত। আমার সাথে মিষ্টির ব্রেকআপ হয় আমি যখন অনার্স প্রথম বর্ষে পড়ি। আমি তখন ছোটোখাটো একটা জব করতাম। সারাদিন যখন পরিশ্রম করে বাসায় আসতাম, তখন মিষ্টির সাথে কথা বললে আমার সব কষ্ট নিমিষেই শেষ হয়ে যায়। আমি আমার সব কিছু দিয়ে মিষ্টিকে ভালোবাসতাম, কিন্তু পরিস্থিতি যে আমার বিপক্ষে থাকবে সেটা কে জানতো। কাজে থাকাকালীন আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমায় পরীক্ষা করে বলে আমি ব্লাড ক্যান্সার, আর আমার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ, আর আরেকটা 50%। আমার সেদিন ডাক্তারের কথা শুনে অনেক কান্না করেছিলাম। আমি তখন ডাক্তারকে সব খুলে বলি। আমার যে ডাক্তার চিকিৎসা করেছিলেন তিনি ছিলেন মহিলা ডাক্তার। এসব থেকে যত তাড়াতাড়ি মায়া কাটাতে পারবেন ততই ভালো হবে। আমি তখন ডাক্তারের সাথে প্ল্যান করি, যে করেই হোক আমি যেন মিষ্টির চোখে খারাপ হতে হবে। তা না হলে মিষ্টি আমার জন্য মিষ্টি পাগল হয়ে যাবে, কারণ পাগলিটা আমায় অনেক ভালোবাসে। তাই আমি একদিন ওই ডাক্তারকে নিয়ে মিষ্টির সামনে গিয়ে বলি যে আমার আর ওই ডক্টর ম্যামের বিয়ে হয়ে গেছে। আরও অনেক কিছু বলি। তখন মিষ্টি, তুই যে রাস্তার ছেলে তা প্রমাণ করে দিলি। তুই টাকার জন্য আমায় ছেড়ে দিলি। আজকের পর আমিও টাকা ইনকাম করে তোরে দেখাবো। যাই হোক, আজকে পৃথিবীটা ছাড়ার আগে আমার মিষ্টিরা সাথে কথা বলে নিলাম। এখন মরেও শান্তি পাবো। মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে দোয়া পড়ে নিলাম, ইয়া আল্লাহ। এই বলে রাহুল শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন ডাক্তার কল দেয় মিষ্টিকে। হঠাৎ আমার ফোনে কল আসে। আমি দেখতে পাই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলল, ম্যাম আপনি এই হসপিটালে চলে আসেন, রাহুলের এই অবস্থা। কল কেটে দেয়। আমি তখন হ্যালো হ্যালো বলি, কিন্তু কোনো সারা শব্দ নেই। মিষ্টি তাড়াতাড়ি করে হাসপাতালে যায়।
গিয়ে দেখে যে একটা লাশকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। আমি সামনে যেতেই রাহুলের সাথে আসে সেই মেয়েটি, ডাক্তার অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে। মিষ্টি তখন কিছু বলার আগে লাশের মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। তখন মিষ্টি দেখে যে রাহুল শুয়ে আছে। তখন মিষ্টি ওই মেয়েকে বলে, রাহুল কি হয়েছে, এরকম শুয়ে আছো কেন? ম্যাম, হি ইজ নো মোর। বলছো কি তুমি? হ্যাঁ ম্যাম, এটাই সত্যি। তুমি না ওর বউ? না ম্যাম, আমি স্যারের বউ না। এটা শুধু আপনাকে দেখানোর জন্য। আমায় দেখানোর জন্য মানে? ম্যাম শুনুন তাহলে। সব শুনে মিষ্টি কান্না করে দেয়। এই কান্না দেখার মানুষটি আজ ওই পরপারের বাসিন্দার। তখন ডাক্তার বলে, রাহুলের শেষ ইচ্ছা ছিল আপনি তার কবরের পাশে একটা গোলাপ রেখে আসবেন। মিষ্টি এখন প্রতিদিনই রাহুলের কবরের সামনে গিয়ে কান্না করে আর একটা করে গোলাপ রেখে আসে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।